দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম গো। কিছু একটা চলছে জানো, একটা কিছু চলছে, মানে সারাক্ষণ সর্বক্ষণ এই জমিদার বাড়ির পিছনে কেউ না কেউ লেগে আছে, একটা ষড়যন্ত্র ঘুরপাক খাচ্ছে। এই ষড়যন্ত্রের এই পিছনে এই মহিলাটার উদ্দেশ্যটা কি, এই মহিলাটাকে, এটা আমাদের বের করতে হবে। এই যে একটা কথা বলিস না, যে কিছু একটা চলতেছে, মোটের উপর কি চলতেছে বা কে চালাইতেছে, সেইটে তুমি শুধু আমাকে ওয়েট করতে হবে। তারপরে মামলা কি ও কত প্রকার সব আমি করতে পারি। ইটে করো। কি করলি তুই? আমি মদ খাবো কিসের জন্য? এমন জোর একটা ধমক দিচ্ছ, আমি খাই পড়ছি। ওই ছোট জমিদার যদি মদ খেতে পারে, তুমি মদ খেলে সমস্যা। এই কথাবার্তা হুঁশ করে কথা কবি কিন্তু। ছোট জমিদার মদ খায় তুই জানলি কেমনে? কি কাও আমি জানো মানে সারা এলাকার লোকজন জানে, সারা এলাকার লোকজন এই ছোট জমিদারের মদ খাওয়া নিয়ে আলোচনা করতেছে, আর আমি জানুম না? চুপ, একদম চুপ। যা তুই জানছিস তা তো তোর এই পেটের মধ্যে রাখবি। খবরদার যেন তোর এই মুখ দিয়ে না বের হয়। যদি বের হয় তাহলে লাঠিটা দেখছস না, মানিক লাঠি আলে লাঠি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন চুপ করতে গেলে চুপ করে থাকলাম, পেটের কথা পেটেই থাকলো, বাইর করলাম না। কিন্তু সারা এগারোর মানুষজন রসারসে একই আলাপ করতেছে, সেটা জানো কিছু? এই বেটা, এই মানুষ তো মেলা কথা কইবই রে বেটা। এই যে তোর মতো যত দুই নাম্বারই মানুষ আছে না, তারা সব সময় এইসব সমালোচনা করে। তবে খুব তাড়াতাড়ি এই মানিক লাঠিয়াল তোদের মতো দুই নাম্বার মানুষে খুব তাড়াতাড়ি সোজা করে ফেলবে। মানিক ভাই, আমি জানি তুমি যেহেতু জমিদার বাড়ি কাজ করো, তাকে নুন খাও, তাকে ওই অসম্মানজনক কথাবার্তা তুমি সহ্য করতে পারো না। তোমার শরীরে না কাটা কাটা বিন্দু আর কি খুব লাগে। কিন্তু কথা হইতেছে কি, জমিদার বাড়ির ভিতরে কিন্তু অনেক দুই নম্বরই কাজ চলতেছে, এইসব কিন্তু তুমি কিছুই জানো না। দুই নাম্বারই কাজ চলতেছে মানে? এই কাশেম, মুখে লাগাম দিস কিন্তু, তা না হলে কিন্তু তোর কপালে যে কি আছে সেটা কিন্তু ভগবানই জানে। মানিক ভাই, তুমি কথা কথা খালি আমার মাইর দিতে চাও। আমার মাইর দিয়ে কি হইব? ছোট জমিদার মদ খায়া সারা গ্রাম ঘুরে বেড়াইতেছে, এটা আমার কি দোষ? কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে এই সব কিছুর পিছনে তুই আছিস। মানিক দা, তুমি এগুলো কি কইতাছো? আমি সামান্য বর্গাস আছি, আমার হাত কি অত বড় লম্বা নাকি যে ওই জমিদার পিছনে লাগতে যাবো, তাকে লগে পাঙ্গালো, তাকে লগে ফাইট করুম? এই জমিদারের খাস, জমিদারের পড়িস, জমিদারের জমি চাষবাস করিস, আর জমিদারের নামেই তুই আজে বাজে কথা বলিস। তোর মতো মির্জাফর কি এই দেশে আর দুইটা আছে রে? মানিক ভাই, একটু ঠান্ডা মাথায় ভাইবে দেখো, মানে আমি যা করতেছি তুমি হলে কিন্তু তুমিও তাই করতা। মানে আমি বিশ্বাসঘাতকতা করব? এই বেটা, তার আগে মানিক মরে যাইব, দুনিয়ার বুকেই থাকবো না। থাক থাক থাক, কষ্ট করে তোমার মরতে হবে না, মানে তুমি জেনে আছে হেরেই থাকো। কিন্তু একটা জিনিস তুমি কি খেয়াল করে দেখছো, এই যে জমিদার যে হামকি দামকি করে, তাকে পাট কিন্তু এখন নাই। এখন এই এলাকার পাটের লোক কে জানো? এই এলাকার পাটের লোক হইতেছে রমজান ভাই। এই বেটা, এই চুপ থাক। সম্মানিত মানুষের সম্মান নষ্ট করার জন্য তোর মতো দুই নাম্বার মানুষ কিছু আছে, যারা হচ্ছে যে সম্মানিত মানুষের কথাবার্তা কয়ে সম্মান নষ্ট করে। অসুবিধা নেই, এই মানিক লাঠিয়াল খুব তাড়াতাড়ি তোদের মতো দুই নাম্বার মানুষের সুজাব করে ফেলবে। মানিক ভাই, তোমরা কিন্তু এখনো মামলার তামলই পড়ে আছো। মানে তুমি যে আগে লাঠি ছিল, এখনো লাঠি নিয়ে আছো, এখনো তোমার হাতে বাঁশি আছে। আর রমজান ভাইয়ের কাছে কি আছে? রমজান ভাইয়ের কাছে বন্দুক বাহিনী আছে, ঠুস ঠুস গুল্লি। আরেকটা কথা মনোযোগ দিয়ে শোনো, রমজান ভাই হল কে? সেই রমজান ভাই হইতেছে জমিদার বাড়ির জামাই। তার মানে পুরা এলাকা তার দখলে। এখন তুমি চিন্তা করে দেখো, কার পিছনে থাকলে লাভ, জমিদার নাকি রমজান ভাই? 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 এটা কি?
লাঠি? কার লাঠি? তোমার লাঠি। মানিক লাঠিয়ালের লাঠি। হারামজাদা, তোর মতো সকল খরেক যদি আমি শায়েস্তা না করতে পারছি তো আমার নাম মারে বাবা রে। এই দাঁড়া, এই দুনিয়াটা গোল রে, আর গ্রামটা তো আরো ছোট্ট গোল। কতক্ষণ পালা বেড়াবি? তোরে আমি ঠিকই ধরে বেড়াবো, অসুবিধা নেই। মেলা দিন দৌড়াইছি, তোরে ধরতে পারি নাই। আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে লাঠিয়াল, তারে আমি খবর দিতাছি, তোরে যেখান থেকে পাবে সেখান থেকে ধরে নিয়ে আসবে রে। তোর এত বড় সাহস! দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি, দাঁড়া। আমার সাপ আলো আল্লাহ ঠিয়াল, তুই কই রে? উস্তাদ আমার স্মরণ করছেন? ওরে সাপ আলোয়ান, শেষ পর্যন্ত তোরেই আমার স্মরণ করতে হইছে। উস্তাদ কোন এই সাহা পালনের কি করতে হইব? আপনি খালি অর্ডার দেন। শোন, এই জমিদার বাড়ি নিয়ে যত রাজনীতি, যত কুচক্রি কাজ হচ্ছে, সব কাজের মধ্যে আমার কাছে মনে হয়েছে জমিদার বাড়ির বরগা চাষি কাশেম জড়িত। উস্তাদ ওরে কি হাতে নাতে ধরতে হইব? সাবাস বাঘের বাচ্চা, তোরে একটা কথা বলি, তুই এখন থেকে আমার এই দুইটা চোখ দুইটা কান হয়ে যাবি। ওই কাশেম কই যায়, কার সাথে চলাফেরা করে, সমস্ত খবর তুই আমারে আনি দিবি, বুঝছিস? উস্তাদ আপনি কোনো চিন্তাই করেন না, আমি সব খবর আপনাদের সময় মতো দিব। না আমি আসলে বলতে পারছি না যে কখন আমি যেতে পারবো। বন্যা, একবার এদিকে আয় তো বাবা। হ্যাঁ বড় আপু, তোর বাবার অবস্থা এখন কেমন? আচ্ছা, সকাল থেকে ওকে আমি দেখতে পাচ্ছি না। আগের থেকে তো বেটার মনে হচ্ছে বড় আপু। সত্যি কথা বলতে কি বড় আপু, আমি এত বড় হয়ে গেলাম কিন্তু আমার আব্বুকে কখনো এরকম সিচুয়েশন আমি দেখিনি, জানো তো। আমি সহ্য করতে পারছি না আসলে। আমি কি কখনো ওকে এই অবস্থায় দেখেছি? তুই আর কি দেখবি? সম্রাটের এই রূপ তো আমি কখনো দেখিনি, জানিস বন্যা। সেদিন সম্রাটকে দেখার পর থেকে না আমার বুকটা ভেঙে খানখান হয়ে যাচ্ছিল। ছোটবেলায় একবার সম্রাট আমাদের জমিদার বাড়ির পাশে একটা ডোবায় পড়ে গিয়েছিল। সারা গায়ে ময়লা লেগে আছে, কাদা লেগে আছে। ও অঝোর ধারায় কাঁদছিল। ওকে সেদিন সে অবস্থা দেখে আমার বুকটা খুব ভেঙে যাচ্ছিল। ছোট্ট সম্রাট। আর সেদিন যখন এই মদ্যপ অবস্থায় আমি সম্রাটকে দেখলাম, সেদিনও আমার ওকে সেই ছোটবেলার দেখার অনুভূতি হয়েছিল। আমার বুকটা ভেঙে যাচ্ছিল। কতদিন তোমার সাথে ভালো করে কথা বলা হয়নি বড় আপু। যাক,
আব্বুর জন্য হলেও অন্তত তোমার পাশে বসে দুইটা ভালো করে কথা বলতে পারছি। আমার খুব ভালো লাগছে জানো তো। ও তুমি এখানে? তোমার ছোট ভাইটা কোথায়? মদ খেয়ে আবার কোথাও ঘুরে বেড়াচ্ছে না? তুমি এসে শুরু করে দিলে। বন্যা এখানে বসে আছে আর তুমি বন্যার সামনে ওর বাবাকে নিয়ে। আচ্ছা, এসব বিষয় নিয়ে এখন কথা না বললে হয় না? না, ওকে আমার দরকার, খুঁজছিলাম, কোথাও পাইনি। ভাবলাম আবার খাওয়া খাওয়ি শুরু হয়ে গেল কিনা। আচ্ছা বড় আম্মি, তুমি এইভাবে কেন কথা বলছো? তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমার আব্বু দিন রাত 24 ঘন্টা যেখানে সেখানে যা খুশি তাই করে বেড়ায়। আচ্ছা, তুমি আমার আব্বুকে চেনো না? আগে ভাবতাম চিনতাম, এখন দেখি চিনি না। সব পাগলগুলাই জাতে মাতাল তালে ঠিক। ফাগুনকে ভাবতাম বদ্ধ পাগল, ওমা সে দেখি বিয়ে করে আনলো এক পতিতাকে। আর তোর বাবা সম্রাটকে ভাবতাম আধ পাগল, সে দেখি দিনে দুপুরে মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে। এই, তুমি এইসব বিষয়ে আবার কথা বলা শুরু করলে কেন? তোমাকে তো আগেই বলে দিয়েছি এই বিষয় নিয়ে তুমি এখন কথা বলবে না, তারপরে কেন বলছো? অশান্তি না করলে তোমার ভালো লাগে না? বাহ, তোমরা এক একজন ঘটনা ঘটাবে আর আমি কিছু বলতেও পারবো না। না, তোমার শুধু শুধু এইসব কথা কেন বলতে হবে বড় আম্মু? আমার আব্বু তো এই ঘরের একজন, ঘরের মানুষকে নিয়ে কথা বলতে তোমার খারাপ লাগে না? আরে তুই বলছিস এই কথা? দেখেছ, ভূতের মুখে রাম নাম। এই, তুই এই বাড়ির মেয়ে না? আর তুই তো এই বাড়ির এমন কাউকে নেই যে তার নামে কথা বলিস না। কুটনি কোথাকার। শোনো, আমার ভাই যা ইচ্ছে তাই করবে, তাতে তোমার কি? তোমার কি তাতে? ওরে বাবা, তোমরাই না এই জমিদার বাড়ির মান ইজ্জত নিয়ে সারাক্ষণ চিন্তিত ছিলে। আজ কোথায় গেল সেই চিন্তা? সারা এলাকায় ঢিঢি পড়ে গেছে সম্রাটের মদ খাওয়ার কারণে। সেটা কোনো কিছুই কি তোমার কানে আসেনি? দেখো বউ, তুমি কিন্তু অনেক বেশি। বড় আব্বু প্লিজ, তুমি উত্তেজিত হও না, তুমি একটু শান্ত হও না। হাজার হোক আমাদের বড় আম্মি, তুমি তোর বড় আম্মির মতো মহিলা না থাকাই ভালো আমার জীবনে। না থাকাই ভালো আমার জীবন। তুমি কেন এমন করছো বড় আম্মি? আমার আব্বু তোমার কি ক্ষতি করেছে বলো তো? তোর বাবা না, শুধু এই বাড়ির কেউ আমাকে আমার প্রাপ্য সম্মানটুকু দেয়নি। আমার আব্বু তোমার কোনো ক্ষতি করেনি, এমনকি আমিও তোমার কোনো ক্ষতি করিনি। বরঞ্চ আমার আব্বু তোমাকে এই বাড়িতে মাথায় তুলে রাখে, অথচ সেই মানুষটাকে নিয়ে তুমি আজে বাজে কথা তখন থেকে বলেই যাচ্ছ বড় আম্মু। তুমি কি বুঝতে পারছো যে তুমি কোন কাতরে নেমেছো? বাপ তো, তাই তুই তার পক্ষ নিচ্ছিস। আর যদি আমার স্বামী মদ খেয়ে বাড়ি ফিরতো, তাহলে তো তুই ইচ্ছা মতো কথা শোনাতি। যত সব কুটনি কথা। রজত কাকা, আসসালামু আলাইকুম। আমি কাশেম। জি কাকা, এদিককার খবর তো খুব ভালো, খুব খুশির সংবাদ। চারিদিকে শুধু ওই যে ছোট হুজুর যে মদ খাইছে এই নিয়ে গ্রামে খালি আলোচনা চলতেছে। সবাই জেনে গেছে, আমি সবার কাছে ছড়াই দিছি। কি? আরে না না রজত কাকা, এটা যে আপনার প্ল্যান, কেউ বুঝতে পারে না, কেউ না। আরে দূর, আপনি কইতে মদ খায় না, মদ সে নিজে রেখে খাইছে, নিজে নিজে বাটলামি করছে। রোজগার আপনি টেনশন করুন না, এদিকে যেই কাজই হোক না কেন, যেই খবরই হোক না কেন, আপনার আমি টাইম টু টাইম জানাবো। কাকা, খালি কথা হইলো কি, আপনি আমার দিকটা একটু দেখেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে কাকা রাখি। আসসালামু আলাইকুম।
তাহলে এই কথা, এক্ষুনি যে আমি ওস্তাদের খবরটা দিতেছি। দাদি আম্মা, নাস্তা তো সারলেন, এখন এক কাপ চা খান। নাস্তার পরে গরম গরম চা খেলে দেখবেন শরীরটা একবারে চাঙ্গা লাগতেছে। হায় রে শরীর। আম্মা, আপনার সাথে একটু কথা বলতে চাই। এই, তুই যা তো। ও এখান থেকে কেন যাবে? ওর সামনে কথা বলতে কি তোমার লজ্জা লাগছে নাকি ছোট বৌমা? আশ্চর্য আম্মা, আপনি বাড়ির কাজের মেয়ের সামনে আমাকে অপমান করছেন। সম্মান অসম্মান যার যারটা নিজের দায়িত্বেই রাখতে হয়, কেউ কেড়ে নিতে পারে না ছোট বৌমা। আচ্ছা যা, তুই ঘরের কাজগুলো সেরে নে। আমি কি আরেক কাপ চা দিয়ে যাব? চা আর লাগবে না, তুই যা হাতের কাজ সার যা। আচ্ছা আম্মা, আমি কি একটা বিষয়ে আপনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, কি বিষয় নিয়ে তুমি কথা বলতে এসেছো তা আমি খানিকটা আঁচ করতে পারছি ছোট বৌমা। পারারই কথা। আপনি তো মা, সবই তো শুনেছেন। আপনার ছেলে কি করেছে? সারা এলাকা ঘুরে ঘুরে মদ খেয়ে মাতাল হয়ে যা তা বলছে। তাই বুঝি তুমি দৌড় ঝাঁপ দিয়ে আমার কাছে ছুটে এলে আমার ছেলেকে এরকম মদ্যপ বানানোর পুরো দায়িত্বটা আমার ঘাড়ে চাপানোর জন্য? হ্যাঁ, তোমার সব মতলবই আমি বুঝতে পারি, আঁচ করতে পারি ছোট বৌমা। সারা জীবনই আমাকে ভুল বুঝে গেলেন। আমার যে একটা মন আছে, সেটা কি একবার ভেবেছেন? কি পেয়েছি আমি এ বাড়িতে এসে, আর আপনার ছেলের কাছেই বা কি পেয়েছি? আমার বাবা ভুল করেছিল আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে। যাক, এতদিনে তাহলে তোমার বেশ বুদ্ধি বেড়েছে মাথায়, হ্যাঁ, সুবুদ্ধি বেড়েছে। তা কি কি বলতে চাইছো তুমি, একটু শুনি। আমি বলতে চাইছি, আপনার ছেলে নিজের ইচ্ছে এসব করছে না। আমার বিশ্বাস কেউ ওকে দিয়ে এসব করাচ্ছে। ও একটা চক্রান্তের শিকার হয়েছে আম্মা। সেই চক্রান্তের গন্ধটা যে আমি পাচ্ছি না তা কিন্তু নয়, কিন্তু সূত্রের লক্ষণটা কোথায় সেটা এখনো বুঝে উঠতে পারিনি, খুঁজছি। আপনার কাছে জীবনে তো অনেক কিছুই চেয়েছিলাম, যাকে সেসব হিসাব নিকাশ নাই বা করলাম, কিন্তু একটা চাওয়া আমার পূরণ করতে হবে আম্মা। যেভাবেই হোক আপনার ছেলেকে ফিরিয়ে আনুন। ওই চক্রান্ত হঠাৎ এটা কি হলো? অন্যরকম একটা ভাবোদয়ের লক্ষণ দেখলাম। আমি আমার অন্যায়ের বিচার চাই। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, রমজান তো আমার মেঘাপুকে বিয়ে করেছে। আপনার সাথে এই ঘটনা কখন ঘটলো? এই বাড়ির সদস্য না বাইরের কেউ? শুনলি তো দাদির কথা। দাদি, আমি তুমি কেন বিশ্বাস করার চেষ্টা করছো না যে রোশনি মেয়েটা বেজায় রকমের খারাপ?